ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা ডাইভার্টিকুলার ডিজিজের ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট, প্রগনোসিস এবং প্রিভেনশন নিয়ে কথা বলবো। ইতিপূর্বে ডাইভার্টিকুলার ডিজিজের লেকচার 1-এ আমরা এর ডেফিনেশন, কজেস, প্যাথোফিজিওলজি, রিস্ক ফ্যাক্টর, এপিডেমিওলজি এবং বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ফিচার্স নিয়ে কথা বলেছিলাম। আজকে এরই ধারাবাহিকতায় ডায়াগনোসিস করার ক্ষেত্রে যেহেতু আমরা ক্লিনিক্যাল ফিচার সম্পর্কে আলোচনা করেছিলাম, সেহেতু আমরা ইনভেস্টিগেশনস থেকে শুরু করছি। ডাইভার্টিকুলার ডিজিজের যদি ইনভেস্টিগেশন অফ চয়েস বলা হয়ে থাকে তাহলে বলতে হবে সিটি স্ক্যান। ইতিপূর্বে কন্ট্রাস্ট ইনেমা দিয়ে ডায়াগনোসিস করা হতো, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সিটি স্ক্যানের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি এই কন্ট্রাস্ট ইনেমা থেকে অনেক বেটার। যদি পেশেন্টের অ্যাবসেস সাসপেক্ট করা হয় সেক্ষেত্রে সিটি স্ক্যান ইজ দ্য বেস্ট অপশন। পেশেন্টের কোলোনোস্কোপি করা যেতে পারে, কিন্তু যদি একুট ডাইভার্টিকুলাইটিস থাকে সেক্ষেত্রে কোলোনোস্কোপি করতে গেলে পারফোরেশনের একটি সম্ভাবনা থাকে। সুতরাং ইনিশিয়াল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কোলোনোস্কোপিকে অ্যাভয়েড করতে হবে। যদি পেশেন্টের হেমোরেজ থাকে সেক্ষেত্রে ইনিশিয়াল চয়েস হচ্ছে ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি। এই ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপির সাহায্যে ব্লিডিং স্পট বা ব্লিডিং পয়েন্টকে ডিটেক্ট করা হয়ে থাকে। যদি কোনো কারণে এই ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপির সাহায্যে ব্লিডিং পয়েন্ট ডিটেক্ট করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমাদের অপশনস হচ্ছে নন ইনভেসিভ নিউক্লিয়ার সিংটিগ্রাফি, অ্যাঞ্জিওগ্রাফি, কোলোনোস্কোপি বা রিজিড সিগময়েডোস্কোপি। এই কোলোনোস্কোপি বা রিজিড সিগময়েডোস্কোপির সাহায্যে একই সাথে ব্লিডিং পয়েন্ট ডিটেকশন এবং ব্লিডিং পয়েন্টকে বন্ধ করার কাজটিও করা সম্ভব। নিউক্লিয়ার সিংটিগ্রাফি সম্পর্কে বলছিলাম। নিউক্লিয়ার সিংটিগ্রাফির ক্ষেত্রে একটি রেডিও লেভেলড মলিকুল ব্যবহার করে ভেসেলের ব্লিডিং পয়েন্টকে ডিটেক্ট করা হয়ে থাকে। এখন আসি এই ডাইভার্টিকুলার ডিজিজের ম্যানেজমেন্ট নিয়ে। আমরা জানি যে সমস্ত পেশেন্টের ডাইভার্টিকুলা থাকে কিন্তু কোনো সিমটম থাকে না, সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ডাইভার্টিকিউলোসিস। এই ডাইভার্টিকিউলোসিস হচ্ছে অ্যাসিমটোমেটিক। যদি পেশেন্টের ডাইভার্টিকিউলোসিস থাকে সেক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না, শুধুমাত্র পেশেন্টকে ফলো আপে রাখতে হয়। অ্যাডভাইস করতে হবে হাই ফাইবার ডায়েট ইনটেক করার জন্য। যে সমস্ত খাবারে হাই ফাইবার ডায়েট থাকে সেগুলো হচ্ছে হোল গ্রেন সিরিয়ালস বা হোল গ্রেন ব্রেড, ওটস, বার্লি, রাই, বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি, নাটস, বিভিন্ন ধরনের ফলের সিডস এবং খোসাসহ আলু বা পটাটোস যেটাই আমরা বলি না কেন। এবং পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে তারা যেন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস এবং ওপিওয়েড ধরনের অ্যানালজেসিক্স না গ্রহণ করে। আমরা জানি এই ওপিওয়েড ধরনের অ্যানালজেসিক্স অর্থাৎ মরফিন লাইক যে সমস্ত অ্যানালজেসিক্স রয়েছে তারা কনস্টিপেশন করে, ইন্ট্রাকোলনিক প্রেশার বাড়িয়ে পেশেন্টকে খারাপ কন্ডিশনের দিকে নিয়ে যায়। যদি পেশেন্টের ডাইভার্টিকুলাইটিস থাকে সেক্ষেত্রে উইদাউট এনি ডিলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে। এই অ্যান্টিবায়োটিক স্টার্ট করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অ্যান্টিবায়োটিক যেন ব্রড স্পেকট্রাম হয়, অর্থাৎ একই সাথে অ্যানোরোবিক এবং গ্রাম নেগেটিভ কাভারেজ পাওয়া যায় এরকম ধরনের অ্যান্টিবায়োটিক চুজ করতে হবে। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক যেমন হতে পারে কোঅ্যামক্সিক্ল্যাভ অর্থাৎ ক্ল্যাভুলোনিক অ্যাসিড এবং অ্যামক্সিসিলিনের কম্বিনেশন। আমরা ব্যবহার করতে পারি সিপ্রোফ্লক্সাসিন এবং মেট্রোনিডাজোলের কম্বিনেশন। যেহেতু পেশেন্টকে এনএসএআইডি বা ওপিওয়েড ধরনের অ্যানালজেসিক্স দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমাদের অপশন হবে ট্যাবলেট প্যারাসিটামল। পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে শুধুমাত্র লিকুইড খাবার গ্রহণ করার জন্যে এবং সেটি ধীরে ধীরে আমরা সলিড খাবারের দিকে নিয়ে যাব এবং সেই সময়টি হবে 2 থেকে 3 দিন। অর্থাৎ পেশেন্টকে কয়েক ঘন্টা পরেই সলিড খাবার দেওয়া যাবে না, পেশেন্টকে সলিড খাবারের দিকে নিয়ে যেতে হবে ধীরে ধীরে 2 থেকে 3 দিন ধরে। পেশেন্টকে স্ট্রিক্ট ফলো আপে রাখতে হবে। যে কোনো ধরনের সাইন সিমটম যদি ডেটোরিয়েট করে অথবা পেশেন্টের কন্ডিশন যদি খারাপের দিকে যায় সেক্ষেত্রে আর্জেন্ট হসপিটালাইজেশন করতে হবে। যদি পেশেন্টকে হসপিটালে ভর্তি করা হয় সেক্ষেত্রে যে ম্যানেজমেন্ট করা হয় এনপিও অর্থাৎ নাথিং পার ওরাল, আইভি অ্যান্টিবায়োটিক, ইনফিউশন স্টার্ট করতে হবে
এবং ভাইটাল সাইন্সগুলোকে স্ট্রিক্ট মনিটরিং করতে হবে। কারণ এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে যে কোনো মুহূর্তে যদি সেপসিস ডেভেলপ করে সেখান থেকে সেপটিক শক ডেভেলপ করতে পারে, সুতরাং ভাইটাল সাইন্সগুলো মনিটর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পেশেন্টের অ্যাবসেস চিন্তা করা হয় সেক্ষেত্রে সিটি গাইডেড পারকিউটেনিয়াস ড্রেনেজ করা যেতে পারে। কখনো কখনো 20 থেকে 30% পেশেন্টের ক্ষেত্রে সার্জারি অত্যাবশ্যক হয়ে যায়। যদি পেশেন্টের পুরুল্যান্ড বা ফিকাল পেরিটোনাইটিস হয়, আনকন্ট্রোলড সেপসিস, ফিস্চুলা বা অবস্ট্রাকশন তৈরি হয়, অর্থাৎ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে সার্জারি ছাড়া অন্য কোনো ধরনের উপায় থাকবে না বা মেডিকেল ট্রিটমেন্টের ওপরে ভরসা করা যাবে না। এই যে ডাইভার্টিকুলাইটিস অর্থাৎ একুট ডাইভার্টিকুলাইটিসের রিকারেন্স অনেক বারবার হয়ে থাকে এবং যাদের এই বারবার একুট ডাইভার্টিকুলাইটিস হয় তাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের যে রেসপন্স সেটি ধীরে ধীরে কমতে থাকে এবং পেশেন্টের মর্টালিটি রেট বাড়তে থাকে। যদি পেশেন্টের হ্যামোরেজ থাকে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? সাধারণত 70 থেকে 80% ক্ষেত্রে স্পন্টেনিয়াসলি এই হ্যামোরেজ বন্ধ হয়ে যায়। যদি হ্যামোরেজ বন্ধ না হয় সেক্ষেত্রে কোলোনোস্কোপি করে ব্লিডিং পয়েন্ট ডিটেক্ট করে আমাদের ব্লিডিং বন্ধ করতে হবে। এই কোলোনোস্কোপি করলে আমরা একটি বেনিফিট পেতে পারি, সেটি হচ্ছে পেশেন্টের কোনো নিওপ্লাসিয়া বা কার্সিনোমা আছে কিনা সেটিকে এক্সক্লুড করা সম্ভব। আমরা এনজিওগ্রাফি করার সময় যে ইন্ট্রা আর্টারিয়াল ভেসোপ্রেসিন ব্যবহার করি সেটিতেও কিন্তু ব্লিডিং বন্ধ করা সম্ভব এবং নিয়ার অ্যাবাউট 90% ক্ষেত্রে পেশেন্টের ব্লিডিং কন্ট্রোল হয়ে যায়। কিন্তু এই যে ব্লিডিং কন্ট্রোলটি সেটি হচ্ছে টেম্পোরারি, কিন্তু আমাদেরকে সার্জারি করার জন্য যে সময়ের প্রয়োজন বা পেশেন্টকে প্রিপেয়ার করার জন্য যে ধরনের যতটুকু সময় প্রয়োজন সে সময়টুকু এই ইন্ট্রা আর্টারিয়াল ভেসোপ্রেসিন দিয়ে যে ব্লিডিংটি কন্ট্রোল হয়েছে সেই সময়টি কিন্তু পাওয়া যায়। যদি পেশেন্টের ব্লিডিং পয়েন্ট অত্যন্ত ডিস্টাল সাইটে হয় যেখানে কোলোনোস্কোপিক বা সিগময়েডোস্কোপিক ধরনের মেজার করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা এনজিওগ্রাফিক এম্বোলাইজেশন করতে পারি। তারপরেও যদি ব্লিডিং কন্ট্রোল না হয়, অর্থাৎ এত কিছু করার পরেও আমাদের ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে সার্জারি। যদি ব্লিডিং পয়েন্টকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যায় সেক্ষেত্রে সেগমেন্টাল রিসেকশন করে পেশেন্টের ব্লিডিং কন্ট্রোল করা সম্ভব। যদি পেশেন্টের ব্লিডিং পয়েন্টকে ডেফিনিট কোথায় রয়েছে বা আইডেন্টিফাই করা না যায় সেক্ষেত্রে সার্জারির অপশন হচ্ছে সাবটোটাল কোলেক্টমি। এক্ষেত্রে পেশেন্টের ব্লিডিং হওয়ার যে চান্স থাকে সেক্ষেত্রে এই চান্সটি বেশি, অর্থাৎ থার্ড ব্লিডিং এপিসোড হয়ে থাকে নিয়ার অ্যাবাউট 50% পেশেন্টের ক্ষেত্রে। এর জন্য কোনো কোনো অথরিটি বা কোনো কোনো সেন্টার পেশেন্টের সেকেন্ড এপিসোড অফ ব্লিডিং হওয়ার পরে সার্জারির দিকে বা সার্জারি করার জন্য পেশেন্টকে প্রিপেয়ার করে থাকে। এখন আসি ডাইভার্টিকুলার ডিজিজের প্রগনোসিস নিয়ে। শুরুর দিকে বলছিলাম যে নিয়ার অ্যাবাউট 75% পেশেন্টের ক্ষেত্রে এই ডাইভার্টিকুলোসিস থাকে অ্যাসিম্পটোমেটিক। যদি পেশেন্টের ডাইভার্টিকুলাইটিস ডেভেলপ করে এবং এই ডাইভার্টিকুলাইটিস যদি বারবার ডেভেলপ করে তখন পেশেন্টের মর্টালিটি এবং মরবিডিটি দুটোই বেড়ে যায়। একইভাবে যদি পেশেন্টের হেমোরেজ থাকে সেক্ষেত্রেও কিন্তু এই মর্টালিটি এবং মরবিডিটি বাড়তে থাকে, অর্থাৎ পেশেন্টের প্রগনোসিস খারাপ হয়। আমরা ডাইভার্টিকুলার ডিজিজ কিভাবে প্রিভেনশন করব? ডাইভার্টিকুলার ডিজিজ প্রিভেনশন করার জন্য পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে হাই ফাইবার রয়েছে এমন ধরনের ডায়েটে অভ্যস্ত হওয়ার জন্য এবং ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য। যদি আমরা রেগুলার হাই ফাইবার ডায়েট ইনটেক করি এবং ফিজিক্যাল এক্সারসাইজ করি সেক্ষেত্রে এই ডাইভার্টিকুলার ডিজিজ অ্যাভয়েড করা সম্ভব বা কমে যাবে, ফ্রিকোয়েন্সি কমবে। তো এই ছিল ডাইভার্টিকুলার ডিজিজ সম্পর্কে আলোচনা। পরবর্তীতে অন্য কোনো লেকচার নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।